আজান হচ্ছে। কোথাও কোনো ঢাক ঢোল কোনো আওয়াজ পাচ্ছেন? নেই। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে আমরাও খুব ভালো আছি। আজকে এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে, সেই জন্য আমি যাচ্ছি। একটু আগে যে দেখলেন যে আজান হচ্ছে, আজানের সময়ের আগেও আজান হয়েছে। যখনই আজান হয়েছে তখনই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে, ঢাকের আওয়াজটা কমিয়ে দেওয়া হয়েছে, মানে ঢাকের সামনে যে মাইকটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে এখানে যত মুসলিম ধর্মাবলম্বী রয়েছে তাদের প্রত্যেকের কানে আজানটা আসে। আমি এইভাবেই দেখে অভ্যস্ত, মানে শিলিগুড়িতেও আমি এটাই দেখে অভ্যস্ত আর কি। অথচ একটু আগে পর্যন্ত মানে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। এই শীতলা মায়ের এখানে এত জোরে ঢাকের আওয়াজ এবং মাইক্রোফোনের আওয়াজ আর কি হচ্ছিল আর কি। তারা অ্যানাউন্স করছিল বিভিন্ন রকম কিছু, হয়তো বা এক্ষুনি আবার চালু হয়ে যাবে, কারণ এই মাত্রই আজানটা বন্ধ হলো। তো আমি আর সেটার জন্য অপেক্ষা করবো না, আমি এবার ওখানে চলে যাবো, কারণ ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। এখানে বুড়িমা রয়েছেন, এই আগ্রহটা আমার আরও বেশি আর কি। দিনহাটায় বুড়িমার, আমরা যারা দিনহাটার মানুষ তাদের কাছে বুড়িমার মাহাত্ম্যটা একটা অন্য রকমের। বুনিবা হচ্ছেন বনদুর্গা, একটু বাদে সে ডিটেলে বলবো। তো আমার একটু মানে অঞ্জলি দেওয়ার ইচ্ছে ছিল, মহাষ্টমীর অঞ্জলি বলতে যাচ্ছিলাম, যাই হোক অঞ্জলি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। কারণ আমি গিয়ে দেখলাম তখন জাস্ট ওরা জোগাড়টা শুরু করেছে। আর কীরকম মাইক বাজছে শুনবেন, এই যে দেখুন। আমাদের লোকায়ত দেবদেবী তো অনেক, 10 কিলোমিটার পর পর সে লোকায়ত দেবদেবীদের ধরন খানিকটা গঠনগত কাঠামোয় বদল ঘটে যায়। এখানে যে বুড়িমার মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে একটু অন্যরকম, যেরকম দিনহাটায় পূজিত হয় তার থেকে। এটা বুড়ি মায়ের একজন কোমরে হাত দিয়ে হাতে লাঠি নিয়েই একটা অবয়ব, কিন্তু দিনহাটায় হচ্ছে বুড়ি মায়ের হাতে লাঠি বোধহয় নেই, কোলে একটা নাতি আছে, ছোট্ট একটা বাচ্চা পুতুলের মতো। সেটা প্রতীকী, ওটা ধরে নেওয়া হয় হচ্ছে ওইটাতেই তিনি তার প্রজাদের রক্ষা করছেন। দিনহাটা তো অত্যন্ত মানে ছিল, বন জঙ্গল দিয়ে ঘেরা ছিল, খুব হিংস্র পশুর উৎপাত ছিল জানেন তো। সে সময়টায় উৎপাত ঠিক বলা না, ওদেরও তো জায়গা ওটা, কিন্তু আমাদের মানুষের কাছে সেটা উৎপাত। তো হিংস্র পশু থেকে বাঁচার জন্য বুড়িমার পুজো করা হতো। তো এখনও কিন্তু দিনহাটাতে বুড়িমার পুজো দারুণ ধুমধাম করে করা হয় আশ্বিনের সংক্রান্তিতে। আমাদের দিনহাটার নাম তো দিনহাটা, মানে দিনে হাঁটা এটা ছিল, কারণ দিনহাটা আগে বন জঙ্গল ছিল, কাজেই বনবিবি বা বনদুর্গা যেটাকে বলে সেটার প্রচলন ছিল ভীষণ রকমভাবে। তো এক এক জায়গায় এই ধরনের যে লোকায়ত দেবদেবী তাদের গঠনগত কিছুটা ব্যতিরেক অবশ্যই চলে আসে। কয়েক কিলোমিটার দূর দূর থেকেই আস্তে 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 কিছুটা করে ব্যতিরেক তৈরি হয়। আমাদের দিনহাটাতে যে বনদেবীর মানে বনবিবি যেটাকে বুড়ি মা বলে, তার কোলে একটা নাতি আছে, মানে তার কোলে একটা ছোট বাচ্চা আছে, সেটাকে প্রতীকী হিসেবে ধরা হয়। সে তার সমস্ত সন্তানের প্রতীকী হিসেবে সেটাকে তাকে কোলে নিয়ে আছেন, বা আমরা সবাই তার নাতি নাতনি টাইপের এরকমভাবে মনে করা হয়। বুড়িমা হচ্ছে সর্বজনীন নাম, সবার কাছে এসে বুড়িমা। আর এই বুড়িমার পুজোটা কিন্তু হিন্দু মুসলমান সবাই মিলেই করা হয়। স্বাভাবিকভাবে এইদিকেও যে বুড়িমা থাকবে তার কিছুটা কাঠামোগত মানে ইয়ে তো হবেই, স্ট্রাকচারের। তো তিনি কোমরে হাত দিয়ে বুড়িমার মতো করেই দাঁড়িয়ে আছে, স্বাভাবিক। এখানেও বৈকুণ্ঠপুর ফরেস্ট কাছে, হয়তো বা এর আগেও বুড়িমা এদিক ওদিক কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি খেয়াল করিনি। এখানে বাড়ির এত কাছে বুড়িমার থাকায় আমার খুব ভালো লাগছে। আশ্বিনের সংক্রান্তিতে দিনহাটায় বুড়ি পুজো একটা বিরাট বড় পুজো, বিরাট বড় পুজো। আর বুড়ির ঠাঁই আমাদের পুটিমারির বাড়ি থেকে একদমই একটুখানি। আর বুড়িমার পুজোটা মানে সাংঘাতিক মান্যতা দিনহাটার দিকে। বুড়ির ঠাঁইয়ের একদম সংলগ্ন হচ্ছে দিনহাটা গেট যেটা তৈরি হয়েছে সেইটা। তো আবেদদাদের বাড়ির খুব কাছে হচ্ছে বুড়িমার বাড়ি, বা বুড়ির পাট আমরা যেটা বলতাম, একটা উঁচু ঢিপির মধ্যে বুড়ির পাট ছিল। আর উঁচু ঢিপিটা আগে অনেকটা লম্বা ছিল আর কি। সেই ঢিপির মধ্যে অনেক রকমের কথা প্রচলিত ছিল, যা যা লোকায়তভাবে আর কি হয়ে থাকে। তা ওই বনবিবির কুচবিহারের নাম হচ্ছে বুড়িমা। আর এখানেও তিনি দেখছি আমার বাড়ির খুব কাছে পূজিত হন, কারণ সাধারণত যেটা হতো বিয়ের পরে আশ্বিনের সংক্রান্তির দিন আমি দিনহাটায় থাকতে পারতাম না, আমার প্রত্যেকবার মন খারাপ হতো। তা এইবার দেখলাম যে মা আমার বাড়ির কাছে এসেছেন, খুব ভালো লাগছে জানতে পেরে। বুড়িমার মান্যতা এমন যে 2070 না 71 সাল পর্যন্ত বুড়িমার যে মূর্তি হবে সেটার বায়না হয়ে রয়েছে। বিভিন্ন পরিবার বংশানুক্রমিকভাবে একটি ফ্যামিলি বুড়িমার মূর্তি তৈরি করে, নাকি কমিটির কাছে ও বায়নাটা করতে হয়। তারপর টাকা পয়সা সমস্ত মানে প্রদান কিন্তু হয় হচ্ছে ওই যারা তৈরি করে পাল, হ্যাঁ কোনো এক পালের বাড়িতে সেটা বোধহয় তৈরি হয়, পাল প্রতিমা শিল্পী যা হোক একটা পরিবার আর কি, তারাই বানায়।
আমাদের মা বাবার বিয়ে হয়েছে 76 সালে, একদম ওই ধরুন লেট 70s, মানে বোধ হয় 79 বা 78 সালে আমার বাবা মা মিলে, তখন আমরা কেউ আসেনি, বুড়ি মায়ের বায়না করেছিল হচ্ছে ওই প্রতিমা, সেটা ফুলফিল হয় হচ্ছে 97, আমার দিদির মাধ্যমিকের বছর সেবার 97 সালে। তা সেইবার গিয়ে দেখুন সে তখনকার সময়, তারপর থেকে তো এখন তো আর কোনো সম্ভাবনাই নেই। আমি যদি আজকে বায়না দিই, আমার জীবদ্দশায় আমি সেটা করে দেখে যেতে পারবো কিনা জানি না, কাজেই সেটা আর নয়। আর যারা যে পরিবারটা বায়না করেছে তারা সবাই যদি ছড়িয়ে ছিটিয়ে কোনো একটা ফ্যামিলির ধরুন কেউ নেই, তার পরের বছর কিন্তু তার যে বায়না করেছে সে চলে আসবে, আগের বার যে মিস করেছে সে কিন্তু আবার চলে যাবে একদম পেছনে। মানে বুড়িমার পুজো দিনহাটাতে একটা বিশাল উৎসব, এখানেও হচ্ছে মন্ত্রোচ্চারণ হচ্ছে। আমি অবশ্য গিয়ে ঘুরে এলাম, বাড়ি থেকে প্রণাম করছি, খুব ভালো লাগছে। আর আমাদের যে ধর্ম ঠাকুর, মানে শিবের যে বিভিন্ন রূপকে তো ধর্ম ঠাকুর হিসেবে পূজিত হন তিনি আর কি, আমাদের দিনহাটায় সেটার রূপ হচ্ছে মাসান বাবা। উনি আসলে শিবেরই একটা রূপ। লোকটা ফিরছে আজকে, মনটা তো একটু আনন্দিত বটেই, প্লাস রিলিফটাও, কারণ শ্বশুর মশাই না খুব টেনশন করেন। সেগুলো মানে কিছুটা দৃশ্য আপনাদের কোনোদিনও যদি দেখাতে পারি আপনারা হয়তো বা বুঝতে পারবেন। তো ঠিক আছে, আজকে সব দিক থেকেই মানে ভদ্রলোক আসাটা আমাদের বাড়িতে খুব জরুরি। কিন্তু এখন এই বয়সে প্রত্যেক দিন তার তো একদম যা বয়স হয়েছে, প্রত্যেক দিন ওপর নিচ করাটাও কঠিন, যে কোনো বয়সের মানুষের পক্ষেই পাকদণ্ডী ভেবে ওঠানামাটা কঠিন। তো যাই হোক, তিনি ফিরেছেন একটা দিন থেকে, সেটাতে তারও ভালো হয়েছে, আমরাও না হয় একটা দিন ম্যানেজ করে নিয়েছি। আজকে সন্ধেবাতি দিতে এসেও আমার ফুলগুলো ফেলতে ইচ্ছে করছে না বন্ধুরা। আজকে আমার ওপর এবং নিচ মিলিয়ে 4টে ফুল ফুটেছিল, তার মধ্যে 4টে আমার পূর্ণ ফুল ফুটে যাওয়ার পরে ফুলগুলো তুলে দোতলায় 2টো আমার শ্বশুরমশাইকে একটা দেওয়া হয়েছে, আর নিচের পুজোর সময় আমি লক্ষ্মীর ঘটে একটা দিয়েছিলাম। যদি বৃহস্পতিবার দিন ওই ফুলটা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমাদের রেড ফিলিপগুলো না পাপড়িগুলো খসে গেছে জন্য রেড ফিলিপের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। সর্বসাকুল্যে আজকে ওপরের মানে ঠাকুরের জায়গাতেই 2.5টা পদ্ম ফুল দিয়ে পুজো হয়েছে। তারপর ঘরে ঘরে এরকমভাবে ধুনো টুনো দিয়ে দিচ্ছি। আমি ধুনোর জন্য খুব একটা ছোবড়া ব্যবহার করি না, আমি মূলত ব্যবহার করি ঘুঁটে, যেগুলো আমি অনলাইন থেকে কিনি, এবং বাদ বাকি সবই কিন্তু আমার অনলাইন থেকেই কেনা। এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমার অনলাইন থেকে যে সমস্তগুলো জিনিস আসে তার সব থেকে বেশি আসে হচ্ছে আমার এই পুজোর জিনিস, কারণ এগুলো একবারে এক ধারসে অনেকগুলো পাওয়া যায় এবং অনেক কমে পাওয়া যায়, সত্যি কথা। আর তা নইলে ঘুঁটে কে বিক্রি করবে, কোথায় গিয়ে আমি খুঁজবো বলুন দেখি। তো যাই হোক, ঘুঁটের গন্ধটা ভালো লাগে আমাদের, সত্যি কথা, মানে ওই একটা আলাদা রকমের গন্ধ, সেটা আসলে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আমাদের। তবে ভাবছি ওপরে একটুখানি ছোবড়া টোবড়া রাখলে হয়, কারণ হয়ে যায় আর কি মাঝে মাঝে একটু ঘুঁটে দিয়ে, কখনো কখনো মনে হয় যে একটু ছোবড়া দিলে গন্ধটা একটু আলাদা হবে, এই আর কি। তো মেয়ে আমার একটু তাড়াতাড়ি আজকে তার খিদে পেয়ে গেছে, তাকে তখন এখন আমি খাবারটা দিয়ে দিচ্ছি, তো হোয়াইট সস পাস্তা খাবে। তো আমি দিসানো পাস্তাটাই ব্যবহার করছি, এটা তো আমি পেয়েছিলাম ব্র্যান্ড প্রমোট করে, তো অনেকগুলো পাঠিয়েছিল, মোটামুটি 1 কিলোর ওপর। একটা প্যাক শেষ হয়েছে, মানে 500 দুটো এসেছিলো আর কি। তো দ্বিতীয়টা এখন কিন্তু শেষ হয়নি, সেটাই এখন আমি করে দিচ্ছি। বর্তমান সময়ে এই দিনে আমি আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, সেই দিনেই কিন্তু আমার মেয়ের 12 ক্লাসের রেজাল্টটা বেরিয়েছে, এবং আমরা এই মুহূর্তে ভীষণই খুশি, ভীষণ রিলিফড, এবং সত্যি কথা ওর রেজাল্ট নিয়ে আমাদের যা প্রত্যাশা ছিল সেটা সে পূরণ করেছে, তার স্কুল জীবন শেষ হয়েছে, সেই জন্য আমরা খুবই আনন্দিত এই সময়টাতে। যদিও যখন ভিডিওটা করছিলাম তখনও জানতাম না, এটা তো আগের দিনের ভিডিও। তো সবাই আমার মেয়েকে তার সামনের জীবনের জন্য প্লিজ একটু আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন। মেয়েটা যেন আমার জীবনে সফল হতে পারে, ভালো থাকতে পারে, তার নিজের মতো করে সে যেন খুব ভালোভাবে সৎভাবে সবাইকে নিয়ে চলতে পারে, জীবনটা যেন গুছিয়ে নিতে পারে। সত্যি কথা, একা একা কোনো মানুষ ভালো থাকতে পারে না। যারা সংসারেতে সবাইকে নিয়ে চলতে পারে বা সবাইকে নিয়ে চলতে জানে তারাই হচ্ছে আসল বুদ্ধিমান। তবে সবসময় কাকে নিয়ে চলতে হবে এবং কাকে নিয়ে চলা যাবে না সেটা প্রথম থেকেই তার কাছে যদি ক্ল্যারিটি থাকে তাহলে তার জীবনটাও খুব ভালো চলবে। তবে প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরন আলাদা, ভালোবাসার ধরনের প্রকাশ আলাদা, সেটা যেন সে বুঝতে পারে যে কোন মানুষের একটু ডিফারেন্ট ধরন হলেও মানুষ তাকে ভালোবাসে, সে নারী পুরুষ নির্বিশেষে যেই হতে পারে। জীবনে মেয়েকে নিয়ে আমাদের চাহিদা খুব বেশি নয়, সে যেন জীবনে ভালো থাকে, এইটুকুই। তো এখন আপাতত আমার হাজব্যান্ড তো তাকে ভাত বেড়ে দেওয়া হয়েছে,
সে আজকে আমার শ্বশুরমশার আগেও খেয়ে নিয়েছে। তো এইটা কিন্তু যখন ক্লিপিংটা দেখাচ্ছি সেটা কিন্তু বেশ অনেকটাই রাতে। তখন আবার ওইদিকে দেখুন মেয়ের খাবারটা থালাটাও মাজা হয়নি, আবার আমার হাজব্যান্ডের যে ভাত খাওয়ার থালাটা সেটাও মাজা হয়নি। এদিকে আমাদের অলকা দিয়ে আজকে ডাল করে ফেলেছে প্রচুর। তাই এই যে আটাটা মেখেছি এটা কিন্তু কেবলমাত্র জল টল দিইনি, শুধু ডাল দিয়ে মেখেছি, সেটা বেশ ভালো খেতে হয়। তো তার জন্য 3টে পরোটা করছি, তার মধ্যে সে 3টে পরোটা খাবে না। সে পরোটা খেয়েছে হচ্ছে 2টো, একটা আমি খেয়েছি। তো প্রথমে তাকে 3টেই দিয়েছিলাম, মানে খিদে পেয়ে গেছে আসলে ওর আর কি, অনেক তাড়াতাড়ি খেয়েছে আজকে। তো যাই হোক ঠিক আছে, যখন সে বললো আমার মনে হলো যে ঠিক আছে তাহলে ডালটা ব্যবহার করে ফেলা যাক। আজকে বাঁধাকপি হয়েছিল, বাঁধাকপিটাও যে মানে অলকা দিয়ে একেবারে সাংঘাতিক কিছু ভালো রান্না করতে পেরেছে এমনটা নয়। মিনামাসি বাঁধাকপিটা মানে অমৃতের মতো সুন্দর রান্না করতো। তো সে আন্দাজে আসলে ওই একটা মাপকাঠি তৈরি হয়ে গেছে জিভের, সেই জন্যই আর কি হয়তো বা আমাদের অতটা ভালো লাগছে না। এই যেদিন এইটা মানে অনেক দিন মানুষ না থাকতে থাকতে তো তার স্বাদটাও মানুষ ভুলে যায়, তখন হয়তো বা এটাকেও আমাদের ভালো লাগবে, কারণ তিনি অ্যাভারেজে রান্না করেছিলেন আর কি, এটাই আর কি কথা আজকে অলকাদি। তো 3টে রুটি করে নিলাম, তারপর তাকে একটুখানি ওই বাঁধাকপির তরকারিটা দিয়ে তারপর তাকে খেতে দিয়ে নিই। তারপর দেখুন এখন মোটামুটি বেজে গেছে প্রায় 11:45, তখন দেখছি বাবারে বাবা, বরের সাথে অনেকক্ষণ গল্প টল্প করার পরে এত বাসন, তারপর দেখলাম না এবার ঠিকঠাক করে মেজেই ফেলি। তাই যে মাজা হয়েও গেল, যেমন ভাবা তেমন কাজ। তো তারপর বরের সাথে কথা বলতে বলতেই মানে তখনও খানিকটা কথা বাকি ছিল, তো এই যে সে আমাকে 35 টাকা খুচরো দান করলো, আর 100 টাকাটা অবশ্য আমি পেতাম তার কাছ থেকে, সে সেই জন্যই আমাকে দিল। তো এখন এই যে তিনি এখন তার কাজ করছেন এবং আমাদের কথোপকথন এখনও চলছে। তো তারপর তিনি শুতে চলে গেলেন, এখন বাজে মোটামুটি কটায় 11:15 বেশি। তখন আমি এসেছি হচ্ছে বারান্দায় জল দিতে। আমি যেদিন পাইপ দিয়ে ধুয়ে দেবো মনে করি, আমি দিনের বেলায় দিলে না আমার মানে কী হয়, ওই রাস্তায় পথচারীদের গায়ে অনেক সময় জল লেগে যায়। হ্যাঁ তখন না মানে অনেকেই আপত্তি করে যে জল লাগছে জল লাগছে, কেউ হয়তো কোথাও একটা সেজে গুজে যাচ্ছে, আমি এরকম করে বারান্দা দিয়ে জল ধুয়ে দিচ্ছি, তাতে গায়ে লেগে যায়, যার ফলে এটা সন্ধ্যেবেলাটাই বা রাত্রেবেলা একটু নিশুত হয়ে গেলে করাটাই উচিত। তাতে অন্তত পথচারীর সংখ্যা যেহেতু অনেক কমে যায়, তখন কারোর গায়ে কোনো জল টল লাগে না। আর এই যে করে মাঝে মাঝে মাঝখানে তো এরকম করছিলাম যে আমি মানে দিনের মধ্যে একবার করে গ্রিল ধুয়ে দিচ্ছিলাম, তো সেটা অনেকটাই জলের অপচয়। তাছাড়াও তখনকার মতো অত ধুলো না এখন আর নেই, কাজেই সপ্তাহে একবার দুবার এরকম করে গ্রিল ধুয়ে দিলেই হয় আর কি। তো সেই জন্য গ্রিল টিলগুলো সমস্ত ধুয়ে দিচ্ছি, প্লাস আমার জবা গাছে আবার মিলিবাগের উপদ্রব দেখা দিয়েছে, সেটা আমাকে নিচে পাঠিয়ে দিলেই ভালো হয়, বৃষ্টির জলে ধুয়ে গেলে সব থেকে ভালো হবে মিলিবাগ, কিন্তু প্রাণে ধরে পাঠাতে পারছি না। মানে এই গাছগুলোর প্রতি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে, এরা না থাকলে আমার বারান্দা বাগান মনে হয় ফাঁকা। তাই জন্য যা হোক তা হোক করে তো দিলাম। তারপরে এই যে হয়ে গেল হচ্ছে আমার জামার অবস্থা। এই যখন ছোটোবেলায় টুকুরকে চান করাতাম তখন আমার এরকম হতো, আর গাছকে চান করালেও আমার জামার অবস্থা এইরকমই হয়ে যায়। পেস্ট কন্ট্রোল করা হয়েছিল, তাও দেখুন দেখি কিছুতেই আরশোলা যাচ্ছে না। এখানে টুকুর একটু আগে শুতে এসেছিলো, বলছে মা আরশোলা হচ্ছে, তারপর খাটের মধ্যে কোথা থেকে আসছে ঈশ্বর জানে, কিন্তু আবার করাতে হবে। তো ধরুন মাস দেড়েক আগে করা হয়েছিল, খুব ঘন ঘন করাও যাবে না। তো মানে করা হয়েছিল মানে শ্বশুরমশাই ডেকে ফেলেছিলেন তাই, নাহলে পেস্ট কন্ট্রোলের ব্যাপারে আমাদের একটু আপত্তিই ছিল। কিন্তু এত করিয়ে টরিয়ে এতগুলো টাকা দিয়ে করিয়েও শেষ পর্যন্ত যদি এই হয় তাহলে কি বলি বলুন দেখি। তার মানে এই বিছানা চাদর কালকে তুলতেই হবে, করার কিছু নেই। আগের দিনের ব্লগে বলেছিলাম যে আমাকে একটুখানি উদ্বুদ্ধ করুন যে আমি যাতে শাড়িটা কিনতে পারি, কারণ আমি এত বেশি দ্বিধায় রয়েছি। আমার না খুব ভালো লেগেছে জানেন তো, আপনারা মানে 50-50 এরকমভাবে বলেছেন, যে কেউ বলেছেন ঝিনুক কেনো, মনের ইচ্ছা যখন হয়েছে তখন কিনে ফেলো, আবার অনেক মানুষ এটাও বলেছেন ঝিনুক কিনো না। আমার এই দুরকমের মত পেয়ে আমার সত্যিই ভালো লেগেছে। যে এক বজ্ঞা যদি সবাই বলতেন হ্যাঁ কিনে নাও কিনে নাও, বা এক বজ্ঞা যদি সবাই বলতেন না কিনো না কিনো না, কোনোটাই আমার ভালো লাগতো না। কিন্তু যেই একটা মেসেজ পড়ছি যে কেনো, আবার একজন লিখছেন যে কিনো না, তার মধ্যে একটা কমেন্ট আমার খুবই হলো যে ঝিনুক তোমার কাছ থেকেই তো শিখেছি, যে দিদি দিদি তোমার কাছ থেকেই তো শিখেছি যে মানে উদ্বৃত্ত খরচ অযথা খরচ না করা। তা কথাটা সত্যি, এটা ঘটনাই। আর এসব শাড়ি ভ্যালুয়েবল শাড়ি, এগুলো সত্যি সত্যিই খুব দামি শাড়ি। আমার তারপর তখন মনে হলো যে আচ্ছা সত্যি কি আমার দরকার, এইরকমভাবে না যদি ভাবতে যাই তাহলে মানে যেটা আমার এক্ষুনি মনে হচ্ছে যে সাংঘাতিকভাবে লাগবে, সেটা একটু থেমে যেতে হয়। মানে ওই ক্রেভিং যেটাকে বলে, সেটা যে কেবলমাত্র খাওয়ার জন্য তো হয় তা নয়, জিনিসপত্রের ব্যাপারেও সেটা হয়। সেটাকে একটু সময় দিতে হয়। যদি আমার মনে হয় যে না এটা আমার কয়েকদিন পরেও যদি মনে হয় যে না একই রকম উচ্ছ্বাসটা রয়েছে, তাহলে আমি কিনবো, না হলে আমি কিনবো না। সেটা যেমন আমি নিজেকে একটুখানি দাঁড় করালাম যে ঠিক আছে থাক। পাশাপাশি আমি কিন্তু স্বর্ণচুরি বালুচুরির একটা ভিডিও করেছিলাম আজ থেকে 5 বছর আগে। যারা বিং লাইফ উইথ ঝিনুক চ্যানেলটা দেখছেন, চ্যানেলের মধ্যে ওই হোম পেজে গিয়ে দেখবেন প্লে লিস্ট বলে একটা
অপশন আছে, সেই প্লেলিস্টে ক্লিক করলে আপনারা আমার শাড়ির কালেকশনের আমি একটা প্লেলিস্ট বানিয়েছিলাম, তাতে দেখবেন আমার বালুচরি স্বর্ণচুরি এবং কাঁথা স্টিচের কালেকশন একই ভিডিওর মধ্যে। আমি আজকে ইয়েটা দেখলাম, ওই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও দেখলাম। বালুচরি শাড়িটা আমার সত্যি অত্যন্ত প্রিয়, কারণ বালুচরি শাড়ি তো প্রত্যেকটা শাড়ি, বালুচরি স্বর্ণচুরি গল্প বলে তো, পৌরাণিক গল্প হয়, তারপর মানে রামায়ণ মহাভারতের গল্প হয়, আরও অনেক কিছু হয়। এবার লাস্ট আমার যে শাড়িটার জন্য আমি থমকে গেলাম, যে আমার তো দুর্দান্ত স্মার্ট দেখতে একটা শাড়ি আছে বালুচরির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমার একটা মুঘলাই কাজের একটা মানে পাড়ে এবং আঁচলে মুঘলাই গল্প বলে, যে বালুচরি মানেই কেবলমাত্র রাধাকৃষ্ণ রামায়ণ মহাভারত নয়, বালুচরিতে কিন্তু মোগলদের গল্পেরও ছাপ রয়েছে। সেরকম একটা শাড়ি কিন্তু আছে, এবং ওই শাড়িটা কিন্তু 2016-তে আমি কিনেছিলাম, ওইটা দেখেই কিনেছিলাম। তখন আমি উন্মাদের মতো শাড়ি কিনতাম, আমার কাছে টাকা থাকলেই আমি শাড়ি কিনতাম। আমার শাড়িটা তো দারুণ সুন্দর শাড়ি, তাই এই শাড়িটাই তো আমি পরতে পারি এরকম মনে হলো। তারপর আমি ভেবে দেখলাম যে শুধু বালুচরি স্বর্ণচুরি কেন, ট্র্যাডিশনাল শাড়ি, স্মার্ট দেখতে শাড়ি হয়তো আরও আছে আমার কাছে। আমি তাই ঠিক করলাম যে আমি আমার আলমারিটা ভালো করে আর একবার একটু নামাবো, শাড়িগুলোকে রোদেও দেবো, মানে একটু উল্টে পাল্টে দেওয়া যাকে বলে সেটাও দেবো, প্লাস চাপা পড়ে থাকলে অনেক সময় বিস্তৃতির অন্তরালে চলে যায় অনেক কিছু, সেটা আরেকবার একটু দেখবো। এই দুটো কাজ একটু করবো, অর্থাৎ একটু থেমে যাব, আর 2 নম্বর কথা হচ্ছে আমি একটু আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখবো। তবে বন্ধু এটা কিন্তু ঠিক যে আমার কিন্তু ওই শাড়িটা কেনার খুব ইচ্ছা হয়েছে, এবং আমার মানে অন্তর থেকে মনে হচ্ছে যে না, এবার অনেক দিন একটা ভালো শাড়ি কেনা হয় না, এবার একটা কিনি, যাই হোক না কেন কিনি, তারপর যদি মনে হয় কিনবো কিনবো। আমাদের একটু মানে আমারই স্পেশালি একটু মনটা অন্যদিকেও একটু খারাপ, জানেন তো। কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলে দিলেন অনেকগুলো বিধিনিষেধ, তার মধ্যে সোনা কেনা যাবে না। যাবে না বলেননি, মানে কিছুদিন একটু যদি সোনা কেনা থেকে বিরত থাকে। দেখুন যাদের বাচ্চা কাচ্চাদের বিয়ে, হ্যাঁ, তো ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক, তাদের পক্ষে সোনা সম্ভব না, যদি যেটুকু তাদের দরকার। সোনা তো একটা ইমোশন, তো একটা যাই হোক, সেটা তো তারা কিনবেনই, সেটা তো অস্বীকার করেননি। কিন্তু আমাদের এবার একটু সোনা হয়তো বা ভেবেছিলাম হয়তো বা কিনতে আমরা পারি। টুকুটা আমার 18 হয়েছে, তো 18 হলে অষ্টাদশী হলে ওকে একটা সোনার জিনিস দেওয়া হবে, আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকেও এবং আমাদের তরফ থেকেও, দুটো আলাদা আলাদা করে। তো কিন্তু কোথায় সেটা তো আর হবে না মনে হচ্ছে। তবে এক্ষুনি এই মুহূর্তে টুকুরে সোনা না কিনলেও চলবে। কিন্তু ঠিক আছে, এখন প্রধানমন্ত্রী বলেছেন একটা জরুরিকালীন পরিস্থিতিতেই সেটা না মানার কিছু নেই। এতদিন পর্যন্ত যেমনভাবে হয়েছে হয়েছে। এবার আমরা ঠিক করেছিলাম যে মেয়ে আমাদের বড় হয়েছে, এবার সে যদি গয়না ডাইরেক্ট কেনে, তাহলে মানে আমরা যদি কিনি তার পছন্দ অনুযায়ী, আশা করছি সেই গয়নাটা সে পরবর্তীকালেও পরবে, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ছিলাম। তা কিন্তু ঠিক আছে, আপাতত ওটা হবে না, কিছুদিনের জন্য হবে না। তারপর যখন আবার পরিস্থিতি মানে আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন হয়তো এইবারই কেনার কথা ছিল, কিছুদিনের মধ্যেই কেনার কথা ছিল কলকাতা গেলেই। তবে সেগুলো আমাদের মানে সবারই ইচ্ছা সেটা কলকাতা থেকেই কেনা হবে। শিলিগুড়িতে সোনার দোকান না প্রচুর আছে ভালো ভালো, কলকাতার মতো নয় ভাই, এত অপশান নেই সত্যি কথা। তো যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে, যখন যেমন তখন তেমন। আপাতত ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ